হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবিটি অনলাইন টিচিং ওয়ান্স এগেন। এসবিটি অনলাইন টিচিংয়ে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কিসের ক্লাস হচ্ছে। আজকে ক্লাস 12-এর একটা পোয়েম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি যে এই যে পোয়েমটা আমরা পড়ব, এটা নিয়ে তোমরা ক্লাস করেছো, স্কুলে ক্লাস করেছো বা ইউটিউবে হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছো। তাহলে এই ভিডিওটা কেন দেখবে সেটা শোনার জন্য বা সেটা ভালো করে বোঝার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যেতে হবে। আসলে এটা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, দেখবে ভিডিওটা একটু লেংদি হয়ে আছে। তার কারণটা হচ্ছে এটা একটা ভিডিওতেই তোমাদের কিন্তু টোটাল কবিতাটা পড়ানো হয়েছে, কবিতা থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো তো বলা হয়েইছে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা পিডিএফ লিঙ্কও আমি দিয়ে দেব, যাতে এই শ্যাল আই কম্পেয়ার দি থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্নোত্তরগুলো হয়, বিশেষ করে এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ টাইপ যে সমস্ত কোশ্চেনগুলো হয়, সেগুলোর একটা সাজেস্টিভ একটা প্রশ্নের বাঞ্চ আমি তোমাদেরকে পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো। আর তোমাদের আর কি কি ধরনের ভিডিও দরকার আছে বা তোমাদের ভিডিওটা কেমন লাগছে এগুলো সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে কেন ভিডিওটা লেংথি সেটা বলার আগে বলি যে কোনো কবিতা পড়তে গেলে যেমন সবার আগে তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়, বিশেষ করে কবির ব্যাকগ্রাউন্ড জানতে হয়, কবিতাটা কি সম্পর্কিত সেটা জানতে হয়। এই সমস্তগুলো জানতে গেলে তোমাদের কিন্তু দেখবে ভিডিওটা যেটা স্বাভাবিকভাবে লেংথটা একটু বড় হতেই পারে। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে এই লেংথটা একটু লেংথি ভিডিও সেটা মানিয়ে নিয়েই চলো আমরা শুরু করি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। দেখি কবিতাটা সম্পর্কে কি কি জানার আছে আমাদের, পরপর সেগুলো নিয়ে আলোচনা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার অবশ্যই তোমরা জানো যে অন্যতম শ্রেষ্ঠ একজন নাট্যকার তথা সাহিত্যিক। ইংল্যান্ডে জন্ম তার। তার হচ্ছে 23শে এপ্রিল 1564 থেকে 23শে এপ্রিল 1616, এটা তার স্প্যান অফ লাইফ। এবারে কবিতাটা পড়ার আগে প্রথমে কয়েকটা জিনিস দেখে নিই। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ উইলিয়াম শেক্সপিয়ার। সংক্ষেপে জানবো, অতি সংক্ষেপে, কারণ তা না হলে আরো লেংদি হয়ে যাবে ভিডিওটা। William Shakespeare was born on 23rd April 1564 in Stratford upon Avon. That's why he is called Bard of Avon. মানে স্ট্র্যাটফোর্ড অফ অ্যাভন বা স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে তার জন্ম হয় 1564 সালে বা খ্রিস্টাব্দে, সেই কারণে তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। দেখো বার্ড মানে এখানে কিন্তু চারণ কবি, BARD, ঠিক আছে, এখানে কিন্তু BIRD নয়। আর হিজ পেরেন্টস ওয়ার জন শেক্সপিয়ার অ্যান্ড মেরি আর্ডেন, তার সংক্ষেপে বলা হয়েছে তার বাবা মার কথা। আর অ্যাকর্ডিং টু বেন জনসন একজন ক্রিটিক্সের নাম, সমালোচকের নাম, তিনি তার লাইফ হিস্ট্রি কভার করতে গিয়ে বলেছিলেন এক সময়, হি লার্ন স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। অর্থাৎ পড়াশোনায় কিন্তু তিনি যে খুব একটা পণ্ডিত ব্যক্তি ছিলেন তা নয়, একদমই তা নয়, কারণ প্রথাগত শিক্ষা তার সেভাবে ছিল না। নেক্সট কি আছে দেখি। হি ওয়াজ ম্যারিড টু অ্যানি হ্যাথাওয়ে। অ্যানি হ্যাথাওয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিইং অ্যাকিউজড অফ পোচিং ডিয়ার ইন স্যার টমাস লুসিস এস্টেট, হি লেফট স্ট্র্যাটফোর্ড ইন 1587 টু অ্যাভয়েড পানিশমেন্ট। মানে তার জীবনে এরকম একটা ঘটনা আছে বলে ক্রিটিক্সরা মনে করেন যে একবার স্যার টমাস লুসির এস্টেট বা সম্পত্তি বা বাগানে তিনি হরিণ শিকার করার অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। সেই শাস্তির হাত থেকে বাঁচতে তিনি নাকি স্ট্র্যাটফোর্ড ছেড়ে চলে এসেছিলেন 1587 সালে বা খ্রিস্টাব্দে। হি জয়েন্ট বারবেটস কোম্পানি অফ অ্যাক্টর্স অ্যান্ড বিকাম এ হর্স কিপার ইন গ্লোব থিয়েটার। দেখো বারবেটস অ্যাক্টর কোম্পানিতে তিনি জয়েন করেছিলেন এবং সেখানে ঘোড়া দেখাশোনার কাজ তিনি করতেন গ্লোব থিয়েটারের বাইরে, কিন্তু জীবন তার সম্পর্কে অন্য কিছু ভেবে রেখেছিল আর কি। ল্যাটার হি গট রেকগনিশন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড এ প্লে রাইট। পরবর্তীকালে তিনি পরিচিতি পান অভিনেতা হিসেবে, নাট্যকার হিসেবে, এবং গ্র্যাজুয়ালি বিকেম এ পার্টনার অফ দ্য গ্লোব থিয়েটার। গ্লোব থিয়েটারের একজন অন্যতম পার্টনার বা অংশীদার হয়ে উঠেছিলেন। হি ওয়াজ প্যাট্রোনাইজড বাই কুইন এলিজাবেথ I ফ্রম 1594। 1594 খ্রিস্টাব্দর এই সমসাময়িক কুইন এলিজাবেথ যিনি ছিলেন ইংল্যান্ডের রানী, তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তিনি। হি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড মোস্ট অ্যাক্লেইমড রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার।
অর্থাৎ লিটারেচারের জগতে, সাহিত্য জগতে তাকে মনে করা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে অন্যতম শ্রেষ্ঠ এবং বহুল প্রশংসিত একজন লেখক। ঠিক আছে, এরপরে হিজ ওয়ার্কস, তার কাজগুলো সম্পর্কে দেখে নিই। হি রোট 37 প্লেস, টোটাল তিনি লিখেছেন 37টা নাটক। এক্সাম্পলস কয়েকটা দেয়া আছে, এর বাইরেও বহু নাটক আছে, যেমন অ্যাজ ইউ লাইক ইট তোমরা পড়েছো 11-এ, 12th নাইট, হ্যামলেট, রোমিও জুলিয়েট, ওথেলো, কিং লিয়ার, আরো অনেক আছে, এটসেট্রা। 2 লং পোয়েমস, দুটো বড় বড় কবিতা আছে, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস 1593-তে পাবলিশড হয়েছিল, অ্যান্ড দ্য রেপ অফ লুক্রেস, এই দ্য রেপ অফ লুক্রেসটা 1594-এ পাবলিশড হয়েছিল। আর ওভারঅল তিনি লিখেছেন 154 সনেটস, 154টা সনেট। এবার যখনই আমি বললাম 154টা সনেট, তাহলে সনেট ব্যাপারটা কি সেটা একটু কিন্তু জেনে নিতে হবে। দেখো কি ব্যাপারটা বলা আছে। সনেট আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে, কারণ আমরা যখন ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়েছিলাম ক্লাস 11-এ, তখন সনেট সম্পর্কে কিছু আলোচনা তোমরা হয়তো শুনেছো বা সেগুলো সম্পর্কে তোমরা জেনেছো, যে সনেট ইজ এ 14 লাইন পোয়েম। সাধারণভাবে বলা হয় সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা বিশেষ। ঠিক আছে, সেই 14 লাইনের কবিতা যেটা সনেট, ইট কেম ফ্রম দ্য ওয়ার্ড সনেটো। এটা একটা ইটালিয়ান শব্দ থেকে এসছে, সনেটো তার নাম। সনেটো মিনস, হুইচ মিনস লিটল সাউন্ড অর সং। ঠিক আছে, ছোট্ট বলা যেতে পারে শব্দ বা গান, সনেটো, সেইখান থেকে সনেট কথাটা এসেছে। অ্যাকর্ডিং টু কোলরিজ, এই কোলরিজ বলে যার কথা বলেছি, কোলরিজ হচ্ছেন একজন বিখ্যাত রোমান্টিক পোয়েট। তিনি একবার বলেছিলেন সনেট সম্পর্কে, স্যামুয়েল টেইলর কোলরিজ, এ স্মল পোয়েম, যে সনেট হচ্ছে একটা ছোট্ট কবিতা, ইন হুইচ সাম লাভলি ফিলিংস ইজ ডেভেলপড, যার মধ্যে দিয়ে খুব চমৎকার, মনোরম, সুন্দর একটা অনুভূতি তৈরি হয় আর কি, মানে বিকশিত হয় মনের মধ্যে, সেটাই হচ্ছে সনেট। এটা তিনি ব্যাখ্যা করেছিলেন। ইট ওয়াজ অরিজিনেটেড ইন 13th সেঞ্চুরি ইটালি। ত্রয়োদশ শতকে ইটালিতে এই সনেট ফরম্যাটটা প্রথম অরিজিনেটেড হয়েছে, অর্থাৎ সৃষ্টি হয়েছিল। তাহলে তার সৃষ্টিকর্তা কারা ছিলেন চলো দেখে নেওয়া যাক। সনেটের ক্রিয়েটার কারা? প্রথমেই যার নাম আসে, অনেকেই হয়তো পেত্রার্কের কথা বলবেন জানি আমি, কিন্তু প্রথমে যার নাম আসে তার নাম হচ্ছে জিয়াকোমো দালেন্তিনি। এই জিয়াকোমো দালেন্তিনি একজন সিসিলিয়ান পোয়েট। ঠিক আছে, এই সিসিলিয়ান পোয়েট, দেখো যার ছবি দিয়েছে, জিয়াকোমো দালেন্তিনি। তিনি কি করেছিলেন না, তিনি সেই সময় ওখানকার স্থানীয় ভাষায় একটা না ফরম্যাট ছিল, সেটা হচ্ছে চারণ কবিদের গান, 8 লাইনের কবিতা, ফোকলোর বা বলা যেতে পারে লোকগীতি টাইপের। সেই লোকগীতি কবিতা আকারে যেটা ছিল সেটা 8 লাইনের একটা ছিল, তাকে বলা হতো স্ট্র্যামবটো। এই স্ট্র্যামবটোতে কি করলেন প্রথমে জিয়াকোমো দালেন্তিনি? জিয়াকোমো দালেন্তিনি করলেন কি, ওই স্ট্র্যামবটো অর্থাৎ 8 লাইনের কবিতার মধ্যে তিনি দুটো টারসেট যোগ করলেন। এবার টারসেট মানে কি? টারসেট মানে 3 লাইনের স্তবক, অর্থাৎ 8-এর সঙ্গে 3 + 3, এই দুটো টারসেট যোগ করে তিনি তৈরি করেন সনেট, 14 লাইনের কবিতা। ঠিক আছে, সেই দুটো টারসেটকে একত্রে আমরা বলি সেস্টেট। পরে আসছি আলোচনায়। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি অন্য কালিতে, হি অ্যাডেড 2 টারসেটস, তিনি দুটো টারসেটস অ্যাড করেছিলেন, 3 লাইনের স্তবক বা চরণ অ্যাড করেছিলেন টু স্ট্র্যামবটো, ওই স্ট্র্যামবটো নামক কবিতার মধ্যে, 8 লাইনের কবিতার মধ্যে। টু ক্রিয়েট, এখানে ক্রিয়েট বানানটা ভুল আছে, ক্রিয়েট CREATE হবে, যাই হোক, মানে এক্সকিউজ মি ফর দ্যাট। তো টু ক্রিয়েট 14 লাইন সনেট, 14 লাইনের সনেট তৈরি করার জন্য তিনি ওই স্ট্র্যামবটোতে কি করেছিলেন, তিনি দুটো টারসেট যোগ করেছিলেন প্রথম। এরপরে আসছি আরো যারা আছেন। দেখো ফ্রান্সিসকো পেত্রার্ক, এর নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট সনেটের ফিল্ডে আর কি। ফ্রান্সিসকো পেত্রার্ক তিনি একজন ইটালিয়ান পোয়েট। তিনি কি করেছেন না, তার লেখা যে কবিতা, মূলত সেই সনেটগুলো ছিল প্রেমের কবিতা, কোনো না কোনো লেডিকে অ্যাড্রেস করে প্রশংসা করে লেখা হতো কবিতা। তো ফ্রান্সিসকো পেত্রার্ক করলেন কি, এই যে সনেটটা তৈরি করলেন 8 লাইন প্লাস 6 লাইন, এটাকে তিনি একটা নির্দিষ্ট ফরম্যাট দিলেন। প্রথম 8 লাইনকে বলা হতো অক্টেভ বা অক্টেট, পরের 6 লাইনকে বলা হতো সেস্টেট। দেখো আমি দিয়েছি অক্টেট এবং সেস্টেট, প্রথম 8 লাইন প্লাস 6 লাইন। আর এর রাইম স্কিম ছিল, রাইম স্কিম মানে কি ছন্দে ওটা লেখা হতো।
দেখো লেখা আছে এবিবিএ এবিবিএ সিডিই সিডিই অথবা সিডিসি ডিসিডি। মানে প্রথম 8 লাইনের ছন্দটা এরকম হতো, প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইন, পঞ্চম লাইন, অষ্টম লাইন একই রকম ছন্দে শেষ হতো, অন্তমিলটা একরকম থাকতো। আর দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ একরকম থাকতো। তাই প্রথম, চতুর্থ, পঞ্চম, অষ্টমকে যদি এ দিয়ে প্রকাশ করি ছন্দের স্বার্থে, আর যদি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠকে বি দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথম 8 লাইন দাঁড়ায় এবিবিএ এবিবিএ। আর পরের যে 6টা লাইন সেইগুলোতে থাকতো এরকম অনেক ক্ষেত্রে সিডিই সিডিই। তার মানে কি থাকতো? সিডিই সিডিই মানে হচ্ছে যে ধরো 9, 11, 13 একরকম, 10, 12, 14 আর এক রকমের ছন্দ হতো আর কি, সিডিই সিডি অথবা সিডিসি ডিসিডি, সেটা হতো সিডিসি ডিসিডি। মানে 9, 11, 13 সি 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 আর 10, 12, 14 ডি ডি ডি। আর অনেক সময় কি হয়েছে ওই লাস্টে সিডিই সিডিই এরকম ফরম্যাটেও ভাঙা আছে অনেক সনেট। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা এই কবিতাটা পড়েছো, এটা কি কবিতা? এটা হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই কবিতাটা কিন্তু একটা সনেট এবং এটা পেত্রার্কান সনেট। কিভাবে এই অন্তমিল ছন্দটা এখানে হচ্ছে একবার দেখে নেওয়া যাক। দেখো খুব ভালো করে, এই যে ছন্দটা পাশে লিখে দিয়েছি পরপর কবিতার পাশাপাশি। এই যেমন ধরো ফেয়ার, উইয়ার, বেয়ার, এইগুলো এক ধরনের হয়েছে। ফেয়ার, উইয়ার, বেয়ার, প্রথমে ফেয়ার আছে, তারপর উইয়ার আছে, তারপর বেয়ার আছে। এগুলো একরকম আমি এ দিয়ে প্রকাশ করেছি। আর একটা আছে এয়ার, সেটাও এ দিয়ে প্রকাশ করেছি। আবার আছে বাই, ম্যাজেস্টে বা ম্যাজেস্টাই বলা হয় উচ্চারণের সুবিধার্থে, লাই আর স্কাই, এগুলো বি দিয়ে প্রকাশ করেছি। তাহলে কি দাঁড়ালো দেখো, এ বি বি এ এ বি বি এ এ বি বি এ এ বি বি এ, মানে প্রথম 8 লাইন। পরের 6 লাইন কি আছে? স্টিপ, ডিপ, অ্যাসলিপ একরকম, তাই ওটাকে সি দিয়ে প্রকাশ করা হয়েছে। আর হিল, উইল আর স্টিল ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে টোটাল ছন্দটা দাঁড়ালো এবিবিএ এবিবিএ সিডিসি ডিসিডি। মানে এটা পেত্রার্কান সনেটের ফরম্যাট। আশা করি বোঝা গেছে। এইবারে আসি আরো কয়েকজনের কথায়। এদের নাম হচ্ছে স্যার টমাস উইয়াট আর হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে। এই দুজন লোক কারা? এই দুজন লোক প্রথম ইটালিয়ান সনেটকে ইংল্যান্ডে নিয়ে এলেন। ইটালিয়ান সনেটকে, এগুলো গল্পের আকারে বলা আর কি। হ্যাঁ, জাস্ট ছোট করে গল্পটা বলে দিচ্ছি সনেট কিভাবে এলো ইংল্যান্ডে। এই সনেট ইন ইংল্যান্ড স্যার টমাস উইয়াট এবং আর্ল অফ সারের হাত ধরে আসে। আর্ল অফ সারে মানে সারে বলে একটা কাউন্টি আছে, সেখানকার যিনি আর্ল ছিলেন তার নাম হেনরি হাওয়ার্ড। এই দুজন মিলে তারা নিয়ে আসেন এবং এরাও কিন্তু পেত্রার্কান সনেটই লিখতেন ইংরেজিতে। এছাড়া আরো দুজনের নাম বলি, তারা হলেন স্যার ফিলিপ সিডনি আর এডমান্ড স্পেন্সার। এরাও কিন্তু প্রত্যেকে পেত্রার্কান সনেটই লিখেছিলেন। অর্থাৎ ওই রকম 8 লাইন 6 লাইনে ভাগ করে কোনো না কোনো তার সুন্দরী কোনো এক মহিলাকে উদ্দেশ্য করে তার স্তুতি করে, তাকে প্রশংসা করে, এইভাবে তার প্রেমের কবিতাগুলো লিখতে শুরু করেন তারা ইংল্যান্ডে এবং ছেয়ে যায় এক সময়। এইবারে আসি শেক্সপিরিয়ান সনেট। পেত্রার্কান সনেটটা প্রথমে আলোচনা করে দিই, তারপরে আবার আসছি শেক্সপিরিয়ান সনেটে। পেত্রার্কান সনেটগুলো কি? এরা প্রত্যেকেই পেত্রার্কান সনেট লিখেছেন। পেত্রার্কান সনেটস আর ট্র্যাডিশনালি রিটেন ফ্রম এ ম্যানস পয়েন্ট অফ ভিউ। একটু আগে যেটা আলোচনা করলাম যে পেত্রার্কান সনেটগুলো সাধারণভাবে সেগুলো কোনো এক পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হতো। দ্য পোয়েট লংস ফর এ ওম্যান, কবি তিনি কোনো এক মহিলাকে চাইতেন আর কি, মনে মনে ভালোবাসতেন। হু ইজ ডেকোরেটিভ অ্যান্ড এক্সট্রিমলি বিউটিফুল, যিনি একদম শালঙ্কারা বলা যেতে পারে এবং খুব সুন্দরী। হি প্রেইজেস হার, তিনি তার স্তুতি করতেন, প্রশংসা করতেন কবিতার মধ্যে। কেন? ইন দ্য পোয়েম, অ্যান্ড উইসেস টু গেইন হার লাভ ইন রিটার্ন, এবং চাইতেন যে তার বিনিময়ে সে যেন, মেয়েটি যেন তাকে ভালোবাসে। তার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্য নিয়েই সনেটগুলো সাধারণত লেখা হতো। জেনারেলি দ্য অক্টেট ডিলস উইথ দ্য প্রবলেম, সাধারণভাবে অক্টেট বা প্রথম 8 লাইনে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করা হতো। এবং অন্যদিকে দেয়ার ইজ এ শিফট ইন দ্য সেস্টেট কল্ড ভোল্টা। সেস্টেটে একটা শিফট দেখা দিত। অক্টেটে যা বলা হচ্ছে তার থেকে পুরো বিপরীত একটা কিছু বলা হতো সেস্টেটে, এবং সেটা শুরু হতো একটা ভোল্টা দিয়ে। ওই যে শিফট বা টার্নটাকে সনেটের ভাষায় বলা হয় ভোল্টা। ঠিক আছে, এইবারে আসছি
এটা পেত্রার্কান সনেটে গেল। এবার শেক্সপিয়ারিয়ান সনেটটা কেন আলাদা, বা কি ব্যাপারটা আছে শেক্সপিয়ারিয়ান সনেটে? দেখো, শেক্সপিয়ার ব্রোক দ্য মিথ, ট্র্যাডিশনাল প্যাটার্ন অ্যান্ড ক্রিয়েটেড হিজ ওন স্টাইল। মানে শেক্সপিয়ার কি করেছিলেন, ওই ট্র্যাডিশনাল প্যাটার্নটা, ওইতে 8 লাইন প্লাস 6 লাইন, অক্টেট, সেস্টেট ইত্যাদি, এই সব ব্যাপারটা পুরোপুরি তিনি মিথটা ভেঙে দিলেন, আর নিজের একটা স্টাইল, নিজের স্টাইল তিনি তৈরি করলেন। আনলাইক দ্য সোকল্ড অক্টেট অ্যান্ড সেস্টেট, এই অক্টেট সেস্টেটের পরিবর্তে তিনি ব্যবহার করলেন কি 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ রাইমিং কাপলেট। 3 কোয়াট্রেন্স মানে কি? কোয়াট্রেন্স কথাটার মানে হচ্ছে 4 লাইনের স্তবক, তাকে ইংরেজিতে বলে কোয়াট্রেন্স। তাহলে 3টে কোয়াট্রেন্স মানে 4 4 4, 3 4 12 লাইন, আর লাস্টে শেষ করতেন একটা রাইমিং কাপলেট দিয়ে। রাইমিং কাপলেট মানে দুটো লাইন অন্তমিল যুক্ত ছন্দযুক্ত, অন্তমিল ছন্দযুক্ত 2 লাইনের পংক্তিকে বলা হয় কাপলেট। তোমরা হয়তো বাংলায় গান শুনেছো, চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট, এই সেই কাপলেট, ঠিক আছে? অর্থাৎ দুটো লাইন ছন্দবদ্ধ অন্তমিলযুক্ত 2 লাইন পরপর থাকলে তাকে সনেটের ভাষায় বা কবিতার ভাষায় বলা হয় কাপলেট। তাহলে শেক্সপিয়ারের কবিতার মধ্যে, শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে কি থাকতো? 3টে কোয়াট্রেন্স থাকবে। ওই অক্টেট সেস্টেটের কোনো গল্প নেই, থাকতো কি 3টে হচ্ছে কোয়াট্রেন্স, অর্থাৎ 4 লাইনের 3খানা পংক্তি, 3 4 12, আর লাস্টে একটা রাইমিং কাপলেট, সেটা দিয়ে শেষ হতো। তাহলে এইভাবে তিনি 14 লাইনকে ভাঙতেন নিজের মতো করে। এবং তার রাইম স্কিমটা ছিল, আমি এখানে লিখেছি, পরে আবার আলোচনা করার সময় দেখবে, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। অর্থাৎ ওই লাস্টের দুটো রাইমিং কাপলেট হচ্ছে জিজি, তার আগের যেগুলো সেগুলো সব ছন্দগুলো পাল্টে দিয়েছেন। ওই এবিবিএ নেই, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এইরকম তার ছন্দের প্যাটার্নে তার সনেটটা লেখা হতো। ঠিক আছে, এবার আসি শেক্সপিয়ারের কতগুলো সনেট আছে। টোটাল তো তিনি 154টা সনেট লিখেছেন, 1 2 3 4 করে পরপর নাম্বারিং করে করে 154টা তার নাম্বার অফ সনেটস আছে, যার মধ্যে তোমরা পড়ছো কত নম্বর সনেট, বইতে দেওয়াই আছে সনেট নাম্বার 18, 18 নম্বরটা পড়ছো তোমরা। এই সনেটের মধ্যে দেখো অনেকগুলো ভাগ আছে। প্রথমে 1 থেকে 126 নম্বর যে সনেটগুলো আছে, এই সনেট গুচ্ছকে বলা হয়, দিস 126 সনেটস আর কল্ড ম্যাসকুলাইন ফ্রেন্ডশিপ সিরিজ। এই সনেট গুচ্ছকে বলা হয় ম্যাসকুলাইন ফ্রেন্ডশিপ সিরিজ, মানে এইগুলোতে তিনি তার কোনো এক পুরুষ বন্ধুর উদ্দেশ্যে লিখেছিলেন। আনলাইক পেত্রার্কান সনেটের মতো না করে, দিজ আর অ্যাড্রেস টু এ মেল ফ্রেন্ড, কোনো এক পুরুষ বন্ধুকে উদ্দেশ্য করে লেখা, যার নাম WH। এবার এই WH-টা কে? দ্য আইডেন্টিটি অফ WH ইজ আনসার্টেন অ্যান্ড অ্যানোনিমাস। এটা কিন্তু অনিশ্চিত এবং কোনো নাম নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। সমালোচকরা চেষ্টা করেছেন, বিভিন্ন যারা পড়াশোনা করেছেন, গবেষক যারা ছিলেন, তারা শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা করেছেন, সেখানে তারা বিভিন্ন ধরনের তার আইডেন্টিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সার্টেন কেউ হতে পারেননি। আমি কতগুলো নমুনা তোমাদের রেফারেন্স হিসেবে দিচ্ছি, দেখো। এই WH ইন শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটের WH-টা কে? বলা যেতে পারে উইলিয়াম হারবার্ট। কেউ কেউ মনে করেন এই উইলিয়াম হারবার্টের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আবার কেউ মনে করেন কি যে না, এটা হেনরি রিওথেসলি বলে একজন ছিলেন, সেই হেনরি রিওথেসলিকে নিয়ে লেখা। কেউ মনে করেন যে না, সেটা আসলে উইলিয়াম হার্ভেকে নিয়ে লেখা। এই তিনজনের তো ছবি আমি দিয়েছি, সবার তো ছবি পাওয়া যায় না, তাই মোটামুটি আরো যে কতগুলো নাম আছে সেগুলো বলছি। সব থেকে মজাদার শেষেরটা, উইলিয়াম হল আছেন, উইলিয়াম হটন আছেন, উইলিয়াম হার্ট আছেন, উইলি হিউজেস আছেন, আর বার্ট্রান্ড রাসেল, বিখ্যাত ক্রিটিক্স, হ্যাঁ, মানে নোবেল লরিয়েট বার্ট্রান্ড রাসেল তো একবার কি বললেন, ওয়ান্স রোড দ্যাট WH ইজ নান আদার দ্যান উইলিয়াম হিমসেলফ। তিনি বলেছিলেন যে এই WH আসলে উইলিয়াম শেক্সপিয়ার নিজেই, উইলিয়াম হিমসেলফ। এটাও অনেকে রেফারেন্স হিসেবে দিয়েছে। তাই তোমরা যখন লিখবে পরীক্ষার খাতায়, তোমরা এত কিন্তু মাথায় কিছু রেখো না, আমি জাস্ট এগুলো রেফারেন্সের জন্য বলেছি। তোমরা উত্তরে লিখবে WH কে না শেক্সপিয়ারের মেল ফ্রেন্ড, দ্যাটস ইট। সো ইউ শুড রাইট জাস্ট শেক্সপিয়ার্স মেল ফ্রেন্ড, আর কিচ্ছু লিখবে না। জানতে চাইলে শুধু এটাই লিখবে। নেক্সট আসছি পরবর্তী সিরিজটা, অর্থাৎ 127 থেকে 152, 127 থেকে 152 নম্বর সনেট। এই সিরিজটাকে বলা হয় দ্য ডার্ক লেডি সিরিজ। দেখো, এর আগে বলেছিলাম পেত্রার্কান সনেট যারা লিখতেন তারা খুব সুন্দরী, খুব মহিলাকে নিয়ে লিখতেন। তিনি আবার কিন্তু শেক্সপিয়ার সেখানেও এসে মিথ ব্রেক করলেন। তার যে প্রেমিকা, যার উদ্দেশ্যে তিনি কবিতা লিখছেন, সনেট লিখছেন, সেই প্রেমের কবিতাগুলি যাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি ডার্ক লেডি,
তাকে যে সুন্দরী হতেই হবে এমনটা কোনো কথা নেই তার ভাষায়। সেই ডার্ক লেডিকে নিয়েও ক্রিটিক্সদের মধ্যে মানে কৌতূহলের অন্ত নেই, যে আইডেন্টিটি অফ দ্য ডার্ক লেডি কে, তাই ডার্ক লেডি কে সেটা নিয়ে বহু ক্রিটিক্স, বহু যারা কি বলবো যে রিসার্চার, যারা গবেষক, তারা চেষ্টা করেছেন তার আইডেন্টিটি খুঁজে নেওয়ার। দেখি কয়েকটা নাম কারা কারা ছিলেন। দেখো, মেরি ফ্রিটন অনেকে মনে করেন সেটি হচ্ছেন এলিজাবেথ রিও থেসলি, কেউ মনে করেন এমিলিয়া ল্যানিয়ার বলে একজন, এরকম আইডেন্টিটি আছে, মিস্টেকেন মানে বহু কিছু। হ্যাঁ, কারণ শেক্সপিয়ারের জীবনটা একটা ভাস্ট লাইফ তো, এবং খুব বর্ণময়, এবং তার সেই সময়কার সম্পর্কে খুব বেশি জানা যায় না বলেই তাকে নিয়ে রিসার্চেরও কোনো অন্ত নেই। যতটুকু জানা গেছে তার মধ্যে থেকে এই আইডেন্টিটিগুলো উঠে এসেছে। আবার অনেকে বলেন যে না, ব্ল্যাক লুস বলে একজন আছেন, কেউ বলেন না এই ডার্ক লেডি হচ্ছেন ওয়াইফ অফ জন ফ্লোরিও, কেউ বলেন জ্যাকলিন ফিল্ড, কেউ বলেন জেনেট ডেভন্যান্ট, এরকম অনেক নাম পাওয়া যায়। আর সবার শেষে আসছি তার সর্বশেষ সিরিজটা, যেটা 153 আর 54, মাত্র দুটি সনেট আছে, 153 154, এটাকে বলা হয় ভেনাস সিরিজ। এগুলো কাকে উদ্দেশ্য করে লেখা? এগুলো হচ্ছে both these sonnets are addressed to রোমান গড অফ লাভ, কিউপিড। কেউ বলেন যে রোমান গড যিনি আছেন ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা কিউপিডকে উদ্দেশ্য করে, অর গডেস অফ লাভ অ্যান্ড বিউটি ভেনাস। অন্য কয়েকজন বলেন যে না, প্রেম এবং সৌন্দর্যের যে দেবী আছে ওদের, ভেনাস, তাকে উদ্দেশ্য করে লেখা। তাহলে বুঝতেই পারছো তার 154টা সনেট, তার যাকে উদ্দেশ্য করে সেগুলো লেখা, সেই অরিজিন নিয়ে আমাদের মধ্যে কত মতভেদ আছে, কত কিছু আছে। তাহলে চট করে এবারে আমরা চলে যাই এই কবিতাতে, এই কবিতাটি যেটা আমরা পড়বো আজকে, অর্থাৎ সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তার আগে বলে দিই আরো একবার তোমাদের মনে রাখার সুবিধার্থে, যে শেক্সপিয়ার কি করেছিলেন না, তিনি এই যে তার সনেটগুলোকে ভেঙেছিলেন নির্দিষ্ট একটা প্যাটার্নে, এবং তিনি 3 কোয়ার্টেন্টস, এটা বারবার বলছি, এটা মনে রাখবে, যার জন্য আরেকবার রিপিট করছি, 3 কোয়ার্টেন্টস এবং একটা রাইমিং কাপলেট দিয়ে তিনি সাজিয়েছিলেন তার কবিতাকে, তার সনেটকে। অর্থাৎ 4 লাইনের 3টি স্তবক আর 2 লাইনের 1টি স্তবক। 4 লাইনের 3টি স্তবক মানে 3 4 12, আর 2 লাইনের 1টি স্তবক মানে 12 দিয়ে 14। এই 14 লাইনের কবিতা, এবং তার ছন্দের প্যাটার্ন আবারও বলছি, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ঠিক আছে, এবারে দেখা যাক যে এই কবিতার ইন্ট্রোডাকশনটা কি আছে। ইন হিজ আর্লিয়ার সনেট, মানে 1 থেকে 17 নম্বর সনেটে, শেক্সপিয়ার আর্জেস হিজ ফ্রেন্ড টু ম্যারি সো দ্যাট হি ক্যান লিভ থ্রু হিজ চিলড্রেন। এর আগের যে 17টা কবিতা, সেখানে শেক্সপিয়ার তার বন্ধুকে অনুরোধ করেছেন যে তিনি যেন বিয়ে করেন, যার ফলে তিনি বেঁচে থাকতে পারবেন তার সন্তান সন্ততিদের মধ্যে দিয়ে। বাট ইন দিস সনেট, কিন্তু এই কবিতাটায় এসে একটু 18 নম্বর সনেটে একটু টুইস্ট আছে। হি এক্সপ্রেসেস হিজ উইশ টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু হিজ ভার্স। তিনি প্রকাশ করেছেন তার ইচ্ছাটা, কামনাটা, যে তিনি তার বন্ধুকে অমর করে রাখবেন তার নিজের কবিতার মধ্যে দিয়ে, কবিতার লাইনের মধ্যে দিয়ে। দেখা যাক কি ব্যাপারটা, কিরকম কবিতা, স্ট্রাকচারটা কি আছে এই কবিতার। 3টে কোয়ার্টেন্টস, একটা কাপলেট, আগে বলেছি, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, একটা ভোল্টা আছে পেত্রার্কান সনেটের মতো। 9 নম্বর লাইনে গিয়ে 9th লাইনে বাট দিয়ে যে লাইনটা শুরু হচ্ছে, দেখা যাবে ঠিক যেভাবে পেত্রার্কান সনেটে একটা ভোল্টা থাকতো শেষ স্টেটে, এখানেও কিন্তু দেখা যায় হঠাৎ করে 9 নম্বর লাইনে গিয়ে একটা ওরকম টুইস্ট আছে, যেখানে বাট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা। তাই এটাকে বলা হয় যে এটা যদিও শেক্সপিরিয়ান সনেট, তার মধ্যে একটা পেত্রার্কান সনেটেরও বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। এবারে আসছি কিতে, দেখি থিম অফ দ্য পোয়েম, কবিতার থিমটা কি, বিষয়বস্তুটা কি। বিষয়বস্তু হচ্ছে টাইম অ্যান্ড লাভ, সময় এবং প্রেম বা ভালোবাসা। এই থিমের উপরে কবিতাটা লেখা। আসলে টাইম ডেস্ট্রয়েজ বিউটি অ্যান্ড ইউথ, সময় কি করে সৌন্দর্যকে এবং যৌবনকে ধ্বংসপ্রাপ্ত করে। সো দ্য অনলি ওয়ে টু প্রিজার্ভ দ্যাট, তাই সেটাকে ধরে রাখতে গেলে, সংরক্ষণ করতে গেলে, সেটার একমাত্র রাস্তাটা কি, ইজ টু রাইট ভার্স, কবিতা লেখা। অনলি দেন বিউটি অ্যান্ড ইউথ ক্যান বি সেভড ফ্রম দ্য র্যাভেজিং গ্রিপ অফ টাইম। কেবলমাত্র তখনই ওই সৌন্দর্য বা যৌবন যাই বলো না কেন, সেটাকে বাঁচানো সম্ভব হবে সময়ের যে ধ্বংসাত্মক কবল বা গ্রাস থেকে, মুষ্টি থেকে। সময়ের ধ্বংসাত্মক মুষ্টি বা কবল থেকে বাঁচানো যাবে সৌন্দর্যকে, যৌবনকে একমাত্র কবিতার মাধ্যমে। এটাই তিনি বলতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক এবারে কবিতাটা কি আছে।
কবিতাটা আমি একবার দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখো। এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমরা বইতে কবিতাটা পড়বে, নিশ্চয়ই পড়তে পারবে। আমি একটা লাইন বাই লাইন আলোচনা করবো এরপরে, খালি একবার ছন্দটা একটু দেখে নাও, কেন এবি এবি সিডি সিডি বলা হয়েছে। দেখো, ডে মে ওই দুটোকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, টেম্পারেট ডেট বি দিয়ে প্রকাশ পেয়েছে, সাইন্স ডিক্লাইন সি দিয়ে প্রকাশ পেয়েছে, ডিমড আনট্রিমড ডি দিয়ে প্রকাশ পেয়েছে, ফেড শেড ই দিয়ে, ওস্ট গ্রোস্ট এফ দিয়ে, আর লাস্টের দুটো লাইন সি আর ডি এগুলো জি দিয়ে। তাই এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি আরো একবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবারে কবিতাটা পরপর লাইন বাই লাইন দেখো কিভাবে বলা হয়েছে, কি বলতে চেয়েছেন কবি। প্রথম লাইন কি আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, মানে আমি কি, কবি জিজ্ঞেস করছেন কাকে, তার বন্ধুকে, তার মেল ফ্রেন্ডকে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাহলে দি মানে কি বলতো? দি মানে হচ্ছে, এটা ওল্ড ইংলিশের ব্যবহার, আর্কেইক ওয়ার্ড বলা হয়, কবিতাতেই ব্যবহার হতো। এই দি মানে হচ্ছে ইউ। আমি কয়েকটা তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, দেখো। দি মানে ইউ, তার একটা সাবজেক্টিভ ফর্ম আছে, দাও মানে ইউ, তুমি। তাহলে দি হচ্ছে ইউ মানে তোমাকে, দাও মানে ইউ মানে তুমি, আর দাইন মানে ইওর মানে তোমার। তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমায় কি আমি গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে পারি? এখানে খেয়াল রাখা এটাই তো জরুরি যে এই গ্রীষ্ম দিন কিন্তু ইংল্যান্ডের গ্রীষ্মের দিন, মানে উত্তর গোলার্ধে শীতের, সেখানে গ্রীষ্মের দিন খুব মনোরম হয়, আমাদের এখানের বসন্তের মতো। সেই কারণে বলছে, আমি কি তোমায় গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে পারি? অ্যাকচুয়ালি তিনি করতে চাইছেন না, সেই জন্যেই প্রশ্নবোধক আকারে দিয়েছেন তিনি। তাহলে এর অ্যাকচুয়াল মিনিংটা কি পড়বে? অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, আই শ্যাল নট কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। এটা বলতে চেয়েছেন যে আমি তোমাকে গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে চাই না বা পারবো না। কেন পারবো না? পরের লাইনে বলেছে, দেখো সেকেন্ড লাইন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে আর্ট মানে হচ্ছে আর, মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি আরো অনেক বেশি সুন্দর, আরো অনেক বেশি নম্র। এই টেম্পারেট কথাটার অর্থ দেখো আমি লিখে দিয়েছি তোমাদের। টেম্পারেট মানে মডারেট বা মাইল্ড বলা যেতে পারে। নম্র মানে না গরম না খুব ঠান্ডা, এরকম আর কি। তুমি আরো বেশি মনোরম, আরো বেশি সুন্দর, কার থেকে? গ্রীষ্মের দিনের চাইতে। গ্রীষ্মের দিনের সৌন্দর্যের চাইতেও তোমার সৌন্দর্য, তোমার অ্যাপিল আমার কাছে আরো অনেক বেশি সুন্দর, আরো অনেক বেশি মাইল্ড, মডারেট। অ্যাকচুয়াল মিনিং কি? তুমি গ্রীষ্ম দিনের, বাংলায় লিখে দিয়েছি, তুমি গ্রীষ্ম দিনের চেয়েও বেশি নম্র ও সুন্দর, এটাই বক্তব্য তার। নেক্সট আসছি থার্ড লাইনে, কি আছে দেখি। রাফ উইন্ডস ডু শেক ডার্লিং বার্ডস অফ মে, মানে গ্রীষ্মকালে কি হয়? রাফ উইন্ডস, রুক্ষ বাতাস কি করে দেয়? ঝরিয়ে দেয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলিকে, সুন্দর ফুলের গুড়িকে ঝরিয়ে দেয় রাফ উইন্ডস বা রুক্ষ বাতাস গ্রীষ্ম দিনের। এখানে অ্যাকচুয়াল মিনিংটা বলা হয়েছে, গ্রীষ্মের ঝোড়ো বাতাসে মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলি ঝরে পড়ে নষ্ট হয়, নষ্ট হয়ে যায় গ্রীষ্মের ঝোড়ো বাতাসে, মানে সুন্দরটা আর সুন্দর থাকে না। আর কি হয় দেখা যাক। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং সামার্স লিজ, এই লিজ মানে কি? তোমরা শুনেছো, দোকান লিজে নিয়েছে, জায়গা লিজে নিয়েছে, এই কথাটা অনেক সময় তোমরা শুনে থাকবে। এই লিজ কথাটার মানে হচ্ছে টু গিভ আউট সামথিং ইন রেন্ট, কোনো কিছুকে ভাড়ায় দেওয়া, কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মাধ্যমে। এখানে কি বলতে চাইছে? যে সামারের যে ডিউরেশন, কন্ট্রাক্টটা, সামার কতদিন থাকবে, তার ডিউরেশনটা কত হবে? অল টু শর্ট এ ডেট, খুব কম দিনের জন্য স্থায়ী হয়। মানে গ্রীষ্ম সুন্দর ঠিকই, মনোরম ঠিকই, কিন্তু তা বড্ড ক্ষণস্থায়ী, এটাই কবি বলতে চেয়েছেন। এর অ্যাকচুয়াল মিনিং কি বলবে চতুর্থ লাইনে? শর্ট ডিউরেশন অফ সামার, এটাকেই তুলে ধরছেন। তাহলে এই 4 লাইনের কি মানে হলো? কবি তার বন্ধুকে বলছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমাকে কি আমি গ্রীষ্ম দিনের সাথে তুলনা করতে পারি? মানে বলতে চাইছেন তোমাকে গ্রীষ্ম দিনের সাথে আমি তুলনা করতে পারি না। কেন পারি না? কারণ তুমি আরো অনেক বেশি সুন্দর, আরো অনেক বেশি নম্র। কারণ গ্রীষ্ম দিনে কি হয়? ঝোড়ো বাতাসে প্রিয় ফুলের কুড়িগুলি ঝরে পড়ে নষ্ট হয়ে যায়। আবার গ্রীষ্মের দিনগুলো বড্ড ক্ষণস্থায়ী হয়, কম দিনের জন্য স্থায়ী হয়, তাই তোমাকে তার সাথে তুলনা করা যায় না। নেক্সট 4 লাইন দেখি কি আছে।
তাহলে পঞ্চম লাইনটা কি বলেছে? সাম টাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো আই অফ হেভেন স্বর্গের চোখ খুব উত্তপ্ত হয়ে কিরণ দেয়। এখানে স্বর্গের চোখ মানে আর অন্য কিছু না, দ্য অল ইম্পর্টেন্ট সান। দেখো সেটা লিখে দিয়েছি তোমাদেরকে। দ্য আই অফ হেভেন মানে হচ্ছে, এটা একটা পার্সনিফিকেশনের মতো করে, মেটাফোরের মতো করেই বলেছেন। অল ইম্পর্টেন্ট সান মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে সূর্য, সেই সূর্যকেই বলা হয়েছে আই অফ হেভেন। গ্রীষ্মকালে কখনো কখনো সূর্য ভীষণ উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্তভাবে কিরণ দেয়, তখন অস্বস্তি হয়। এখানে বলতে চাইছেন যেটা, কখনো কখনো সূর্য খুব উত্তপ্তভাবে কিরণ দেয়। সহজ একদম মানেটা। নেক্সট 6 নম্বর লাইন কি আছে দেখে নেওয়া যাক। অ্যান্ড অফেন ইজ ইস গোল্ড কমপ্লেক্সন ডিমড। এই গোল্ড কমপ্লেক্সন মানে স্কিন কালার। অ্যান্ড অফেন ইজ ইস গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়শই তার যে সোনালী রঙের যে বর্ণটা, আভাটা, সেই সোনালী আভা স্তিমিত হয়ে যায়, নিভু নিভু হয়ে যায়, ডিমড হয়ে যায়। তার কারণ এখানে কি, মানেগুলো দেখি। গোল্ড কমপ্লেক্সন মানে গোল্ডেন কালার, ঠিক আছে, আর ডিমড মানে ফেডেড ইন কালার। সেই কালারটা ফেড হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, অনেক ডিক্রিজড হয়ে যায়, স্তিমিত হয়ে যায়। তাহলে এর অ্যাকচুয়াল মানেটা কি? কিভাবে গ্রীষ্মের দিনে বা সূর্যের যে কমপ্লেক্সন সেটা স্তিমিত কিভাবে হতে পারে ভেবে দেখো, তাহলেই উত্তর পাবে। আসলে কখনো কখনো মেঘ এসে সূর্যকে ঢেকে দেয়, সেটাই তিনি বলতে চেয়েছেন এভাবে। তাই অ্যাকচুয়াল মিনিংটা হবে, প্রায়শই তার সোনালী আভা মেঘের আড়ালে ঢেকে যায়। আসছি 7 নম্বর লাইনে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটি সুন্দর থেকে সুন্দরতম বস্তু মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়। মানে প্রত্যেকটি, এখানে ফেয়ার ফ্রম ফেয়ার কথাটার মানে হচ্ছে এভরি ফেয়ার অবজেক্ট অফ নেচার, প্রকৃতির প্রতিটি সুন্দর বস্তু যা আছে কখনো না কখনো সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি আছে দেখো, ফেয়ার ফ্রম ফেয়ার মানে অল দ্য বিউটিফুল অবজেক্টস, সমস্ত সুন্দর জিনিসই এক না একদিন নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, ডিক্লাইন করে। এর অ্যাকচুয়াল মিনিং খুবই সহজ, ওটাই যেটা বললাম, সব সুন্দর বস্তুই তার সৌন্দর্য হারায়। এইবারে আসছি 8 নম্বর লাইনে। কি বলেছে 8 নম্বর লাইন দেখি। কিভাবে সৌন্দর্য হারায় সেটা এখানে বলা আছে। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। আনট্রিমড মানে অনলঙ্কৃত বা অসুন্দর হয়ে পড়া। তোমরা কি করো, ট্রিমার দিয়ে দেখবে অনেকে চুল ট্রিম করে, দাড়ি ট্রিম করে, তার মানে সেটাকে সুন্দর করে। আনট্রিমড মানে তার উল্টোটা, অসুন্দর করা, অনলঙ্কৃত করা, অলঙ্কারহীন করা। তাহলে যেটা বলতে চাইছেন এখানে কবি, যে বাই চান্স মানে হঠাৎ করে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে, অ্যাক্সিডেন্টালি, অথবা কি হতে পারে, অর নেচারস চেঞ্জিং কোর্স, প্রকৃতির পরিবর্তনশীল প্রক্রিয়ায় আনট্রিমড, সেটা অসুন্দর হয়ে পড়ে। মানে প্রতিটি সুন্দর বস্তুই তার সৌন্দর্য হারায়, হয় দুর্ঘটনায় পড়ে অথবা সময়ের পরিবর্তনশীল প্রক্রিয়ায়, এটাই বলতে চেয়েছেন। তাহলে এখানে বাই চান্স মানে অ্যাক্সিডেন্টালি, আর নেচারস চেঞ্জিং কোর্স মানে ইন কোর্স অফ টাইম, আর আনট্রিমডের মানে আনঅ্যাডর্নড বা অনলঙ্কৃত করা বা সৌন্দর্য হানি করা। এর অ্যাকচুয়াল মিনিং কি ওপরের দিকে লিখে দিয়েছি দেখো, দুর্ঘটনাগ্রস্ত হয়ে বা সময়ের সাথে সাথে তার সৌন্দর্য হারিয়ে যায়, এটাই বলতে চেয়েছেন। প্রতিটি সুন্দর জিনিসই কখনো না কখনো তার সৌন্দর্য হারায়, দুর্ঘটনাগ্রস্ত হয়ে বা সময়ের সাথে সাথে, এটাই বলতে চেয়েছে এখানে। নেক্সট আসছি 9 নম্বর লাইন। 8টা লাইন কিন্তু আমাদের হয়ে গেল। এইবারে ভোল্টাটা দেখতে পাবো। বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। এতক্ষণ তো গ্রীষ্ম দিনের কথা বলা হলো, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, দাই মানে ইয়োর, বলেছিলাম দেখো প্রথমেই। কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম শ্যাল নট ফেড, কখনো বিলীন হবে না, কখনো বিবর্ণ হবে না। চিরন্তন গ্রীষ্ম মানে কি দেখে নাও। ইটারনাল সামার মানে আর কিছুই নয়, এভারলাস্টিং বিউটি অ্যান্ড ইউথ। ইটারনাল মানে এভারলাস্টিং, চিরন্তন, চিরন্তন বা এভারলাস্টিং। ইটারনাল সামার মানে চিরন্তন সৌন্দর্য, যৌবন। কবি তার বন্ধুকে বলছেন, কিন্তু তোমার চিরন্তন যৌবন ও সৌন্দর্য কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না, কখনোই বিবর্ণ হবে না। অ্যাকচুয়াল মিনিং, তোমার চিরন্তন সৌন্দর্য ও যৌবন কখনো বিবর্ণ হবে না, এটাই বাংলা মিনিংটা।
এবার আসছি 10 নম্বর লাইনে। কি বলেছে 10 নম্বর লাইন? নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। এই ওয়েস্ট মানে হচ্ছে ওন। তোমার যে সৌন্দর্যটা তোমার দখলে আছে বা তোমার মালিকানাধীন যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো তার মালিকানা, কখনো তার দখলটা হারিয়ে ফেলবে না। মোদ্দা কথা, তোমার সৌন্দর্য কখনো নষ্ট হবে না। এটাই বলতে চেয়েছে কবির ভাষায়, তো তাই এইভাবে সুন্দর করে বলেছে যে তোমার যে সৌন্দর্য সে তার মালিকানা কখনো হারাবে না। এখানে ওস্ট মানে আমি লিখে দিয়েছি দেখো, ওন মানে মালিকানা। অ্যাকচুয়াল মিনিং তোমার সৌন্দর্য তার মালিকানা হারাবে না, মানে তোমার মোদ্দা কথা তোমার সৌন্দর্যটা বিলীন হবে না, কখনো চিরন্তন থাকবে। দেখি 11 নম্বর লাইনে গিয়ে কি দেখতে পাই। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ড্রেস্ট ইন ইজ সেড। এইটা একটা নতুন মিনিং পেয়েছো এতক্ষণে। একটু খেটোমেটো লাইন, যে এটার মানে কি বুঝলেই সহজ, কিছু না। নর শ্যাল ডেথ ব্র্যাগ। এবার ব্র্যাগ মানেটা বুঝি আগে। ব্র্যাগ মানে হচ্ছে গর্বিত হওয়া, অহংকার করা, দম্ভ করা, দাম্ভিক হয়ে ওঠা। মৃত্যু বড় দাম্ভিক, কারণ মৃত্যু কাউকে ছেড়ে কথা বলে না। সেই জন্যে মৃত্যু সবসময় দম্ভ করে বলে, আত্মগর্ব করে বলে যে আমি সবাইকে আমার ছায়া দিয়ে মারাতে পারি। সেটাই এখানে বলেছে, মৃত্যু কখনো গর্বিত হয়ে গর্ববোধ করে তোমার তার ছায়া দিয়ে মারাতে পারবে না। মানে তোমাকে মৃত্যু কোনোদিন গ্রাস করবে না, তুমি কোনোদিন মৃত্যুর কবলে পড়বে না। তুমি মিনস এখানে নট ফ্যাকচুয়াল ট্রুথ, মানে কবির বন্ধু তো মানুষ যদি হয়, এভরি ম্যান ইজ মর্টাল, তাহলে তিনি তো মারা যাবেনি। কিন্তু এখানে তার সৌন্দর্য যৌবনের কথা বলা হয়েছে, যে সেটা কোনোদিন, মানে সেটা অমর, সেটা ইমর্টাল থাকবে। কি ব্যাপারটা দেখা যাক, একটু মানেটা দেখে নিই। এই ব্র্যাগ মানে হচ্ছে বোস্ট, অহংকার করা, আর ওয়ান্ড্রেস্ট মানে ওয়ান্ডার, মানে ভ্রমণ করা। অ্যাকচুয়াল মিনিংটা খুব সহজ, মৃত্যু কখনো অহংকারী হয়ে তোমার ওপর তার ছায়া নিয়ে আসবে না। অর্থাৎ সোজা করে বললে, মৃত্যুর ছায়া তোমাকে কোনোদিনও মারাতে পারবে না, এটাই বলতে চেয়েছে। আসি 12 নম্বর লাইনে, কি আছে দেখে নেওয়া যাক। When in eternal lines to time thou growest, যখন তুমি বেঁচে থাকবে, গ্রোস্ট মানে বিকশিত হতেই থাকবে, হতেই থাকবে। ইটারনাল লাইন্স, চিরন্তন এই পংক্তিগুলোর মধ্যে দিয়ে, মানে তোমার সৌন্দর্য, তোমার যৌবন আমার এই কবিতার লাইনগুলোর মধ্যে দিয়েই বেঁচে থাকবে। কোনোদিনও সেটা বিবর্ণ হবে না, কোনোদিনও মৃত্যু ঘটবে না তার। সেটাই এখানে বলেছে দেখো। ইটারনাল লাইন্স মানে ইমর্টাল লাইন্স অফ হিজ সনেট, তার সনেটের অমর যে পংক্তিগুলো, লাইনগুলো, সেগুলোকে বলেছেন ইমর্টাল লাইন্স বা ইটারনাল লাইন্স। অ্যাকচুয়াল মিনিং, ইউ উইল ফ্লারিশ ফ্রম টাইম টু টাইম থ্রু দ্য লাইন্স অফ দিস সনেট। তুমি যুগ যুগ ধরে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতেই থাকবে তোমার সৌন্দর্য এই সনেট বা কবিতার লাইন্সগুলো বা পংক্তিগুলোর মধ্যে দিয়ে। তোমার সৌন্দর্য, তোমার যৌবন বিকশিত হতেই থাকবে, বাড়তেই থাকবে চিরকাল, সেটা কোনোদিনও মরবে না, অমর হয়ে থাকবে। এবারে আসছি লাস্ট রাইমিং কাপলেটে, দুটো কাপলেট। কি লিখেছি দেখো। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে বা চোখ দেখতে পাবে। তার মানেটা কি? তার মানেটা সহজ, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব থাকবে। ঠিক আছে, দেখো সো লং, এই যে পুরো লাইনটার মানে, সো লং হিউম্যান বিইং উইল এক্সিস্ট অন আর্থ। পৃথিবীতে যতদিন মানব জাতির অস্তিত্ব থাকবে ততদিনই তো তারা দেখতে পাবে বা নিঃশ্বাস প্রশ্বাস চালাবে। তাহলে অ্যাকচুয়াল মিনিং, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব থাকবে। লাস্ট লাইনে আসছি এবারে, কি আছে দেখে নি। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। দিস গিভ লাইফ টু দি মানে ততদিন পর্যন্ত এটা বাঁচবে এবং এটাই তোমাকে জীবন দেবে, তোমাকে বাঁচিয়ে রাখবে। এখানে দেখো দিস আর ওই দুটো দি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দিস মানে হচ্ছে সনেট, সো লং লিভস দিস মানে ততদিন পর্যন্ত এইটা বেঁচে থাকবে, এটা মানে হচ্ছে সনেটটা। যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত এই সনেটও বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভ লাইফ টু দি মানে এটাই তোমাকে, দি মানে তার ফ্রেন্ডকে জীবন দিয়ে যাবে, মানে
তার ফ্রেন্ডকে বাঁচিয়ে রাখবে, অমর করে রাখবে তার এই সনেটের মধ্যে দিয়ে। অ্যাকচুয়াল মিনিংটা কি আছে দেখে নি। ততদিন এই কবিতা বেঁচে থাকবে আর এটাই তোমাকে বাঁচিয়ে রাখবে, মানে হি উইল ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু দ্য লাইনস অফ হিজ সনেট। এই হলো টোটাল কবিতাটা। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখে নেব, একদম শেষের দিকে চলে এসেছি আজকে, সাবস্টেন্স অফ দ্য পোয়েম। চট করে একবার কবিতাটার যে সাবস্টেন্সটা, বিষয়বস্তুটা বা বলা যেতে পারে সার সংক্ষেপটা, সেটা একবার দেখে নেব। শেক্সপিয়ার রেইজেস এ কোয়েশ্চেন। শেক্সপিয়ার একটা প্রশ্ন করেছেন, ইফ হি ক্যান কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্য বিউটি অফ আ সামার্স ডে, যে তিনি তার বন্ধুর সৌন্দর্যের সাথে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের তুলনা করতে পারেন কিনা। বাট সুন হি রিয়ালাইজেস, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি এটা বুঝতে পারেন, দ্যাট সামার ডেজ, গ্রীষ্মের দিনগুলি, দো লাভলি, যদিও সেগুলো খুব সুন্দর হয়, আর সামটাইম ডিস্টার্বড, সেগুলো মাঝে মধ্যেই বিঘ্নিত হয়, বিঘ্ন ঘটে সেগুলো কিভাবে, বাই ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক ঘটনার কবলে পড়ে। কিরকম প্রাকৃতিক ঘটনা? ঝড় বৃষ্টি এগুলোর কথাই বলেছেন আর কি। রাফ উইন্ডস, রুক্ষ বাতাস কি করে, রাফ উইন্ডস কি করে, ডেস্ট্রয়, ধ্বংস করে দেয়, দ্য বার্ডস, কুড়িগুলিকে ফুলের, হুইচ উড হ্যাভ আদারওয়াইজ ব্লজমড ইনটু ফ্লাওয়ার্স, যেগুলো হয়তোবা তা না হলে, আদারওয়াইজ মানে তা না হলে, মানে ঝরে না গেলে, ব্লজমড ইনটু ফ্লাওয়ার্স, ফুল হয়ে ফুটে উঠতো, বিকশিত হয়ে উঠতো, প্রস্ফুটিত হতো। মোরওভার, সর্বোপরি, দ্য ডিউরেশন অফ সামার, এই গ্রীষ্মের যে ডিউরেশনটা হয়, স্থায়িত্বটা হয়, সেটা কি হয়, ইজ ভেরি শর্ট, খুব ছোট্ট, অল্প দিনের জন্য। সামটাইম দ্য সান শাইন্স টু হট, কখনো কখনো সূর্য খুব উত্তপ্ত হয়ে কিরণ দেয়, অ্যান্ড সামটাইমস ইট ব্রাইটনেস ইজ ডিমড, কখনো কখনো এর ব্রাইটনেস বা উজ্জ্বলতা ইজ ডিমড, স্তিমিত হয়ে যায়, বাই দ্য ক্লাউডস, মেঘের দ্বারা। বাট দ্য পোয়েটস ফ্রেন্ড, কিন্তু কবির বন্ধু, ডাজ নট গো থ্রু সাচ চেঞ্জেস, কবির বন্ধু এই ধরনের কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যান না, যেতে পারেন না। লাস্টের দিকে এসে গেছি। দো অল অবজেক্টস অফ নেচার হ্যাজ টু ডিক্লাইন সামডে, যদিও প্রকৃতির সমস্ত বস্তুই কোনো না কোনো দিন ধ্বংসপ্রাপ্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হতেই হয়, দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ কনস্ট্যান্ট, তার বন্ধুর সৌন্দর্যটা চিরন্তন, কনস্ট্যান্ট, একেবারে ধ্রুবক। ইট উইল নেভার ডিক্লাইন, এটা কখনোই নষ্ট হয় না, বরবাদ হয় না, বিকজ দ্য পোয়েট, কারণ কবি, উইল মেক হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ওয়ার্থ, তার বন্ধুর সৌন্দর্য এবং তার যে গৌরব, সেটাকে তৈরি করে রাখেন, সেটাকে বানিয়ে রাখেন ইমর্টাল, সেটাকে করে রাখেন অমর, অবিনশ্বর, থ্রু দ্য ইটারনাল লাইনস অফ হিজ সনেট, তার সনেট বা তার এই 14 লাইনের কবিতার চিরন্তন পংক্তিগুলোর মধ্যে দিয়ে, অমর পংক্তিগুলোর মধ্যে দিয়ে তার বন্ধুর সৌন্দর্য, তার যৌবন, তার গৌরবকে করে তোলেন মহিমান্বিত এবং অমর। এটাই এখানে বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কবিতাটা মোটামুটি ভাবে আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে, কোনো জায়গা বা কোনো কিছু নিয়ে যদি আবার আলোচনা করার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদিও একটু লেংদি হয়েছে, তোমরা প্লিজ সবাই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ একটা ভিডিওতে সবটা কভার করার জন্যই কিন্তু এটা একটু বড় হয়েছে। ঠিক আছে, তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই থাক। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এতক্ষণ ধরে মন দিয়ে যারা ভিডিওটা দেখলে, তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। এছাড়াও বলে রাখি, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে সেটা ভালো করে ফলো করবে। সেখানে কিন্তু আমি একটা পিডিএফ লিঙ্ক তোমাদের বানিয়ে দিয়েছি। সেই পিডিএফ লিঙ্কটায় তোমরা যদি ক্লিক করো, তাহলে দেখবে এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে যা যা ধরনের এমসিকিউ, এসএকিউ বা বড় বড় প্রশ্নগুলো, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স গুলো হয়, সেগুলোর একটা আমি কিন্তু তালিকা করে সাজেস্টিভ একটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই লিঙ্কটা খুলে দেখো, ডাউনলোড করে রাখতে পারো, সলভ আউট করতে পারো, এবং সেখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাওয়ার আগে বলে যাই, যারা এতদিন ধরে চ্যানেলের সঙ্গে আছো তোমাদেরকে তো অনেক ধন্যবাদ।
তোমরা আমার ইন্সপিরেশন, তোমরা এইভাবে সাপোর্ট দিচ্ছ বলে, তোমরা ভিডিও দেখছো বলে আমি আরো ভিডিও নিয়ে আসতে পারি। তাই তোমাদেরকে আমি একদম বলছি, তোমরা নির্দ্বিধায় তোমাদের কি কি ধরনের ভিডিও আরো প্রয়োজন আছে, যেগুলো তোমাদের মনে হয় যে আমি যদি এরকম ভাবে বানিয়ে তোমাদেরকে আপলোড করে দিই তোমাদের হয়তো কিছুটা পড়ার ক্ষেত্রে সুবিধে হবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। জানাতে একদম কিন্তু ডু নট হেজিটেট টু লেট মি নো দ্যাট। তোমরা কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেই আমি দেখতে পেয়ে যাব, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই। খুব তাড়াতাড়ি আবার একটা ক্লাস 12-এর বা ক্লাস 11-এর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমাদের দেখা হচ্ছে। তোমরা যেহেতু যারা দেখছো মেনলি ক্লাস 12-এর ছেলে মেয়েরা দেখছো, তোমাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই শেষ করছি।